রাজ্য জুড়ে ভোটের যে পরিস্থিতি তা যত সময় এগোচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে। রাজনীতির গরমে আহ যেমন ঘেমে উঠছেন প্রার্থীরা, তেমনই ঘামছে রাজনৈতিক পরিমণ্ডল। প্রচারে বেরোচ্ছেন প্রার্থীরা সকাল থেকে, প্রচার শেষ হতে হতে কখনো গভীর রাত। আর এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিধানসভা বিজেপি প্রার্থী তপন দত্ত। তপন বাবু দীর্ঘদিন রাজনৈতিক পরিমণ্ডলের সাথে যুক্ত, একাধিক পদ সামলেছেন তৃণমূলের। তবে তিনি বেশ কিছু বছর আগে বিজেপিতে যোগদান করেন এবং তারপর থেকেই তার যে এলাকা, অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হিসেবে তিনি নিজেকে প্রমাণিত করেছেন। এবং ভারতীয় জনতা পার্টি সেই তপন দত্তকে এবারে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তপন বাবুকে কেটিভির পর্দায় স্বাগত। আপনাকেও স্বাগত জানাই। তপন বাবু, আপনি ভারতীয় জনতা পার্টির এবারের প্রার্থী। কিছু বছর আগে পর্যন্ত আপনি তৃণমূলে ছিলেন। নতুন দলে এসে কতটা পরিবর্তন দেখছেন, বা এই যে পরিমণ্ডল তার সাথে নিজেকে কতটা মানিয়ে নিয়েছেন? আমি আগে যে দলে ছিলাম সেখানেও আমি সংগঠন করতাম। এ দলেও আসার পর দল বিশ্বাস রেখে আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছিল এবং পরবর্তী ক্ষেত্রে আমি সাধারণ সম্পাদক পদে আছি। এবং এবারে আমাকে দল দাসপুর বিধানসভার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি দলের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে পরপর আমার উপর আস্থা রেখে আমাকে প্রার্থী করেছেন। দাসপুর এমন একটা জায়গা যেখানে বামেদের দুর্গ এক সময় ছিল। সেই বামেদের দুর্গতে ফাটল ধরিয়েছে তৃণমূল, এবং তারপরে পরেই বিজেপি অত্যন্ত একটা সংখ্যাগরিষ্ঠতার জায়গায় পৌঁছেছে। এবারের পরিস্থিতি কেমন? সেই দুর্গ কি এবার আরো মাথাচাড়া দিয়ে উঠবে, না ধূলিসাৎ হবে? এখন গত যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন যে প্রেক্ষাপটে হয়েছিল, এবারের নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ পৃথক। আমি মনে করি যে এবারের যে নির্বাচন হচ্ছে এটা পরিবর্তনের নির্বাচন, এবং আমি সংগঠক হিসেবে বহুদিন থেকেই ভারতীয় জনতা পার্টির আমি বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার এলাকাতেও, গোটা জেলার সঙ্গে আমার এলাকাতেও আমি সাংগঠনিকভাবে বহু কাজকর্ম করেছি। তাতে আমার বিশ্বাস যে তৃণমূল কংগ্রেস এখানে এবার পরাজিত হবে এবং ভারতীয় জনতা পার্টি এখানে উজ্জীবিত হবে এবং আমরা জয়ী হব। তপন দত্ত এমন একটি নাম যিনি ভোট ম্যানেজমেন্টে অত্যন্ত পারদর্শী। ভোট ম্যানেজার, এবারে ভোট প্রার্থী, ম্যাজিক হবে? সেটা তো দেখতে পাবেন 4 তারিখের রেজাল্টের পর। তবে আমি আশাবাদী, এবারে মানুষ পরিবর্তন চাইছে, মানুষ বিজেপিকে চাইছে, মানুষ পরিবর্তন করে নতুনভাবে আমাকেও জয়ী করতে চাইছে। তাই আমি আশাবাদী যে এবারে দাসপুরের মানুষ তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে। এবারের নির্বাচনে বিভিন্ন প্রার্থী বিভিন্ন ঘরানায় প্রচার করছে। কেউ র্যালি করছে, কেউ হুডখোলা গাড়িতে চেপে যাচ্ছে। আপনি কোন ধরনের প্রচারে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন? আমি বিশ্বাস করি মানুষ ভোট দেবে, তাই আমি চেষ্টা করেছি যত মানুষের সঙ্গে আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো, আমি সেই দিকটা বেশি নজর দিয়েছি। হুডগুলা গাড়ি করে আমি গেলাম, আমার কষ্ট কম হলো, কিন্তু মানুষের কাছে আমি খুব বেশি পৌঁছাতে পারবো না। তাই আমি যেমন বুথেও ঘুরেছি, আমি অঞ্চলেও ঘুরেছি, আমি মণ্ডলেও ঘুরেছি, আবার বিধানসভা এলাকাতেও প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। দাসপুর যে বিধানসভা এলাকা, এখানে মাইনরিটি বেল্ট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বিজেপি সেই জায়গাটা কভার আপ করে তাদের জয়টা সুনিশ্চিত করতে পারবে কি আশা করেন? আমি যা দেখেছি যে আমার গ্রামেই ধরুন প্রায় 40% মুসলিম আছে। আমি বিশ্বাস করি এবারে মুসলিমরাও অনেকেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, এবং আমার বিশ্বাস তাদের একটা অংশ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে। এবারে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, অর্থাৎ আপনার
প্রতিপক্ষ যিনি আছেন, এক সময় আপনারা একই দলে ছিলেন, খুব ভালো সম্পর্ক ছিল। এই রাজনৈতিক যুদ্ধের ময়দানে সেই সম্পর্কের কোনো প্রভাব আসছে? এখনো পর্যন্ত আমাদের মধ্যে কোনো প্রভাব অসংলগ্ন হয়নি। এবং আমরা দাসপুরের যে সংস্কৃতি, এখানে সারা জীবনই গণতন্ত্রের উপর মানুষ আস্থাশীল এবং গণতন্ত্র নিয়েই মানুষ এখানে বিবেচনা করে কোন প্রার্থীকে ভোট দেবে কি দেবে না। যারা গণতন্ত্রকে ধ্বংস করে আমি অতীতে দেখেছি, তারা কিন্তু পরাজিত হয়। তাই আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষের উপর আস্থাশীল। আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের দাসপুরের গণতন্ত্রপ্রেমী মানুষ আমাদেরকে এবারে আশীর্বাদ করবে। আপনি কর্মাধ্যক্ষ ছিলেন, ব্লক সভাপতি ছিলেন, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনি এবারে যদি জয়ী হন, দুটো কাজ যেটা আপনাকে তড়িঘড়ি করতে হবে, যেটা হয়নি, হলে ভালো হতো? এখানে ধরুন দাসপুর বিধানসভায় অনেক কাজ বাকি, কোন দুটো বলবো এটা না, ঠিক। আপনার আপনার গুরুত্ব অনুযায়ী প্রথম দুটো। কোনোটাই, এখানে যেসব কাজ বাকি আছে একযোগে বলতে হয় অনেকগুলি কাজ খুবই গুরুত্বপূর্ণ, কোনটা আগে বলবো আর কোনটা পরে বলবো। যেমন এখানে ধরুন দাসপুর দুটি থানা হওয়ার কথা, আমাদের যা জনসংখ্যা, আমাদের যা গ্রাম পঞ্চায়েত, আমাদের 24টা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটি থানা। তো তার মধ্যে ব্রিটিশ আমলে এই থানা তৈরি হয়েছিল। তারপর সোনাখালী থানা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেও করেননি। তাই সোনাখালী থানা হওয়া প্রয়োজন, কারণ এত জনসংখ্যা একটা থানা দিয়ে পরিচালনা করা সম্ভব নয়। তাই এখানে থানা করা প্রয়োজন। এখানে অডিটোরিয়াম, পশ্চিমবঙ্গের একটি মাত্র ব্লক আছে যেখানে 14টি গ্রাম পঞ্চায়েত, দাসপুর 2 ব্লক, এখানে কোনো সরকারি অডিটোরিয়াম নেই। তাই এখানে অডিটোরিয়ামও খুব মানে আমাদের প্রয়োজন। এখানে দুটি গ্রামীণ হসপিটাল আছে, একটি হচ্ছে দাসপুর 1 এবং একটি দাসপুর 2। তার পরিকাঠামো উন্নয়ন করতে হবে, নাহলে রুগীরা সেখানে ভালোভাবে চিকিৎসা পায় না। তাই গোল্ড সেটা হাব, আমাদের দরকার। গোল্ড হাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, একটা বিল্ডিংও তৈরি হলো। শিলাবতী রূপনারায়ণ দিয়ে বহু জল গুড়িয়ে গেলেও সেই গোল্ড হাব এখন অব্দি চালু হলো না। গোল্ড হাব কি সোনার পাথর বটে? গোল্ড হাব আমাদের দলের পক্ষ থেকেও আমরা বলেছি, স্বর্ণকারদের জন্য আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করব। তৃণমূল কংগ্রেস তড়িঘড়ি ভোট পাওয়ার লোভে একটা মাঠকে নষ্ট করে সেখানকার গ্রামবাসীরা, ফরিদপুরের গ্রামবাসীরা, তারা অনেক বাধা দিয়েছিলেন কিন্তু কোনো কথা শোনেননি। প্রশাসনিক ভয় দেখিয়ে তাদের মাঠকে কেড়ে নেয়, খেলার মাঠ বন্ধ হয়ে যায়। কিন্তু এখন সেই গোল্ড হাব জনশূন্য অবস্থায় পড়ে আছে এবং যে পরিকাঠামো তৈরি হয়েছে তাতে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের সবচেয়ে এলাকার লোক বেশি স্বর্ণকার হিসেবে বাইরে থাকে। তাই স্বাভাবিকভাবে তারা এলে ওই 5-7 কামরা ঘরে এখানে নাকি সোনার কাজ হবে, এটা একটা হাস্যকর ব্যাপার, অবাস্তব ঘটনা। তাই এখানে কোনো স্বর্ণকারও নেই। আর গোল্ড হাব তাদের যা ইচ্ছে ছিল, সরকার যে ভেবেছিলেন, সেটি সম্পূর্ণ ব্যর্থ। তৃণমূল কংগ্রেস যেমন সব কাজেতেই ব্যর্থ হয়েছে, এই গোল্ড হাব তৈরিতেও ব্যর্থ হয়েছে। স্বর্ণকারের যে অংশ সারা ভারত জুড়ে রয়েছে, তার মধ্যে একটা বড় অংশ এই দাসপুর থেকে রয়েছেন, বাইরের রাজ্যে কাজ করেন। তারা এবার ভোট দিতে ফিরছেন রাজ্যে। বিজেপি এদের কতটা সাড়া পাচ্ছে এদের তরফ থেকে? আমরা 100% সাড়া পাচ্ছি। আমরা আশা করি যারা আসছেন এদের মধ্যে প্রায় 90% ভোটার ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেবে। নিয়মিত যোগাযোগ আছে? নিয়মিত যোগাযোগ আছে, তাদের ট্রেনের ব্যবস্থা করা, তাদের বাসের ব্যবস্থা করা, তারা কিভাবে আসতে পারবে সেই বিষয়টা তারা আমাদের সঙ্গে কথা বলেন। আমাদের বিভিন্ন নেতৃত্বর সঙ্গে তারা কথা বলেন। কেন্দ্রে যেসব মন্ত্রীরা রয়েছে, টিকিট না পেলে তাদের সঙ্গেও তারা যোগাযোগ রাখছেন এবং সেখানকার যে স্বর্ণকার শিল্পীর যে ইউনিয়ন আছে তাদের সঙ্গেও তারা কথা বলে কিভাবে তারা দেশে ফিরবে এবং এই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করবে, তার জন্য তারা বদ্ধপরিকর এবং তার জন্য তারা তৈরি হয়ে আসছে। এবং আমি আশাবাদী যে তাদের মধ্যে 90% মানুষ বিজেপিকে ভোট দেবে। তাহলে এই স্বর্ণকারীরা এবারে ভোটে একটা ট্রাম্প কার্ড হতে চলেছে কি? অবশ্যই 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 স্বর্ণকার যারা বা পরিযায়ী শ্রমিক, বিভিন্ন শ্রমজীবী হিসেবে তারা আছেন, তারা ফিরে আসছেন। অনেকে ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং অনেকে আর কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবেন এবং তারা প্রায় বেশিরভাগ মানুষই
ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করব। ভোটের মার্জিন কতটা হতে পারে আশা করছেন? আমরা আশা রাখছি যে 10,000-এর ঊর্ধ্বে আমরা জয়ী হব। বিজেপি প্রার্থী তপন দত্ত জয়ের ব্যাপারে একেবারেই সুনিশ্চিত এবং তার জয়ের পর জনতার আশীর্বাদ যদি তার উপর বর্ষিত হয়, তিনি জয়ী হয়ে কি কি কাজ করবে সেই পরিকল্পনাও তার একেবারে তৈরি। তবে এই জয় কার জয়ের মালা কার গলায় পড়বে তা বলবে 4 তারিখ ব্যালট বক্স খোলার পরই। হ্যাঁ, শ্যামলবাবু কোথায় আছেন? শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।